নবম শ্রেণী ভৌতবিজ্ঞান ফাইনাল পরীক্ষার সাজেশান 2024। আমরা আজকে এমসিকিউ, এসএকিউ 2 ও 3 মার্কসের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির উত্তর সহ আলোচনা করব। যেহেতু ফাইনাল পরীক্ষায় তোমাদের পুরো বই থেকেই প্রশ্ন আসবে, তাই আমরা প্রথম অধ্যায় থেকে প্রতিটি অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের 2 থেকে 3টি ভিডিওর মাধ্যমে পুরো সিলেবাস কভার করে দেব। আগের ভিডিওতে আমরা প্রথম 4টি অধ্যায় অর্থাৎ পরিমাপ, বলগতি, পদার্থ গঠন ও ধর্ম এবং পদার্থ পরমাণু গঠন ও পদার্থের ভৌত রাসায়নিক ধর্মসমূহ অধ্যায় থেকে এমসিকিউ, এসিকিউ 2 ও 3 মার্কসের সমস্ত বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির উত্তর সহ আলোচনা করেছিলাম। আজকে আমরা প্রথমেই চলে যাব শক্তি ক্রিয়া, কার্য, ক্ষমতা ও শক্তি অধ্যায়ে। এই অধ্যায় থেকে আমরা প্রথমে দেখে নেব এমসিকিউ। তাহলে প্রথম এমসিকিউ আছে, দেখো এসআই পদ্ধতিতে ক্ষমতার একক কী? আমরা জানি এসআই পদ্ধতিতে ক্ষমতার একক হলো ওয়াট। এরপর আছে দেখো কার্যের মাতৃ সংকেত কী? কার্যের মাতৃ সংকেত হলো ml² T⁻⁻²। 1 কিলোওয়াট সমান কত অশ্ব ক্ষমতা? 1 কিলোওয়াট সমান আমরা জানি 1.34 অশ্ব ক্ষমতা। শক্তি স্কেলার না ভেক্টর রাশি? শক্তি হলো স্কেলার রাশি। কোনো বস্তুর কাজ করার ক্ষমতাকে ড্যাশ বলে? আমরা জানি কোনো বস্তুর কাজ করার ক্ষমতাকে শক্তি বলে। 1 জুল সমান কত আর্গ? 1 জুল সমান 10⁷ আর্গ। কার্য ও ক্ষমতার মধ্যে সম্পর্ক কি? কার্য সমান ক্ষমতা গুণ সময়। এবার আমরা কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেখে নেব। প্রথম প্রশ্নটি আছে, দেখো কার্যের সংজ্ঞা দাও। কোনো বস্তুর ওপর বল প্রযুক্ত হলে যদি বলের প্রয়োগ বিন্দু সরণ হয়, তাহলে প্রযুক্ত বল কার্য করেছে বলা হয়। এরপর আছে দেখো ক্ষমতার সংজ্ঞা দাও। কার্য করার হারকেই ক্ষমতা বলে। 1 হর্স পাওয়ার কি? 1 সেকেন্ডে 550 ফুট পাউন্ড কাজ করার ক্ষমতাকে 1 হর্স পাওয়ার বা 1 অশ্ব শক্তি বলে। স্থিতিশক্তি ও গতিশক্তি কাকে বলে? কোনো বস্তু তার স্বাভাবিক অবস্থান বা আকৃতির পরিবর্তনের জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে তাকে বস্তুটির স্থিতিশক্তি বলে। কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কার্য করার যে সামর্থ্য বা শক্তি লাভ করে তাকে ওই বস্তুর গতিশক্তি বলে। পিডিএফটি পেতে তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও এবং এরকম আরও পরবর্তীতে ভিডিও পেতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দাও। এরপর আমরা কয়েকটি ব্যাখ্যামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্নটি আছে, দেখো কার্যহীন বল কাকে বলে? একটি উদাহরণ দাও, উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও। আমরা প্রথমে দেখে নেব কার্যহীন বল কাকে বলে। কোনো বস্তুর উপর প্রযুক্ত বলের প্রয়োগে বিন্দু সরণ পরস্পর সমকোণে হলে প্রযুক্ত বল কোনো কার্য করে না। এই ধরনের বলকেই কার্যহীন বল বলে। কার্যহীন বলের একটি উদাহরণ হলো, এক ব্যক্তি সুটকেস হাতে অনুভূমিক পথে যদি হেঁটে যাচ্ছে, সুটকেসের ওজন উলম্বভাবে নিচের দিকে ক্রিয়াশীল এবং ব্যক্তির সরণের ওজন সমকোণে, তাই অভিকর্ষ কোণ কাজ করে না। এখানে অভিকর্ষ হলো কার্যহীন বল। যান্ত্রিক শক্তি বলতে কী বোঝো? এটি কয় প্রকার ও কী কী? কোনো বস্তুর যান্ত্রিক কাজ করার সামর্থ্যকে তার যান্ত্রিক শক্তি বলে। যান্ত্রিক শক্তিকে 2 ভাগে ভাগ করা যায়, স্থিতিশক্তি এবং গতিশক্তি। শক্তির নিত্যতা সূত্রটি লেখো। শক্তি অবিনশ্বর, শক্তির সৃষ্টি বা বিনাশ নেই, শক্তিকে কেবলমাত্র এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত করা যায়, বিশ্ব ব্রহ্মাণ্ডে মোট শক্তির পরিমাণ ধ্রুবক। এবার আমরা পরবর্তী অধ্যায় তাপে চলে যাব। তাপ অধ্যায় থেকে প্রথমে আমরা কয়েকটি অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলি দেখে নেব। প্রথমে আছে, দেখো 1 ক্যালোরি কত জুলের সমান? 1 ক্যালোরি সমান 4.2 জুল। কত ডিগ্রি তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বাধিক হয়? 4 ডিগ্রি তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বাধিক হয়। ক্যালোরিমিতির মূলনীতিটি কোন রাশির সংরক্ষণ সূত্রের সঙ্গে সম্পর্কিত? শক্তির সংরক্ষণ সূত্রের সঙ্গে সম্পর্কিত। বায়ুর উষ্ণতা বাড়লে আপেক্ষিক আর্দ্রতা বাড়বে না কমবে? বায়ুর উষ্ণতা বাড়লে আপেক্ষিক আর্দ্রতা সবসময় কমবে। কোন তরলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি হয়? কোন তরলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি হয়? জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি হয়। এবার আমরা তাপ অধ্যায় থেকে কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্নগুলি দেখে নেব। প্রথম প্রশ্নটি আসে, দেখো তাপ কাকে বলে? তাপ হলো এক প্রকার শক্তি
যা কোনো যান্ত্রিক পদ্ধতি ছাড়াই এক বস্তু থেকে অপর বস্তুতে সঞ্চালিত হয় এবং যা গ্রহণ করলে বস্তু গরম হয় ও বর্জন করলে বস্তু ঠান্ডা হয়। তাপ ও কার্য সম্পর্কিত জুলের সূত্রটি লেখো। যখন কোনো কার্য করার ফলে তাপ উৎপন্ন হয় অথবা তাপকে কার্যে রূপান্তরিত করা হয় তখন কৃতকার্য এবং উৎপন্ন তাপ পরস্পরের সমানুপাতিক হয়। লীনতাপ বলতে কী বোঝো? উষ্ণতা স্থির রেখে একক ভরের কোনো পদার্থের অবস্থার পরিবর্তনের জন্য যে পরিমাণ তাপ প্রয়োগ বা নিষ্কাশন করতে হয় সেই পরিমাণ তাপকেই ওই পদার্থের অবস্থার পরিবর্তনের লীনতাপ বলে। জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলতে কী বোঝো? 4 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রার ব্যবধানে জলের আয়তন প্রসারণ অন্যান্য তরলের থেকে ভিন্ন, একে জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলে। এবার আমরা তাপোধ্যায় থেকে কয়েকটি ব্যাখ্যামূলক প্রশ্নগুলি দেখে নেব। প্রথমে আছে দেখো, ক্যালোরিমিতির মূলনীতিটি লেখো। ভিন্ন উষ্ণতায় দুটি বস্তুকে পরস্পরের সংস্পর্শে রাখা হলে উষ্ণতার বস্তুটি তাপ বর্জন করে ঠান্ডা হতে শুরু করবে এবং অপর বস্তুটির তাপ গ্রহণ করে গরম হতে শুরু করবে। যদি অন্য কোনোভাবে তাপ ক্ষয় না হয় তাহলে তাপীয় সাম্যাবস্থায় উষ্ণতার বস্তু দ্বারা বর্জিত তাপ সমান শীতলতর বস্তু দ্বারা গৃহীত তাপ। এটিই হলো ক্যালোরিমিতির মূলনীতি। সম্পৃক্ত বাষ্প ও অসম্পৃক্ত বাষ্প বলতে কী বোঝো? কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট আয়তন বায়ুর মধ্যে সর্বাধিক পরিমাণ জলীয় বাষ্প উপস্থিত থাকলে সেই বাষ্পকে সম্পৃক্ত বাষ্প বলে। কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট আয়তন বায়ুর মধ্যে সর্বাধিক যে পরিমাণ জলীয় বাষ্প থাকতে পারে, যদি বাইরে তার চেয়ে কম জলীয় বাষ্প থাকে তাহলে ওই বাষ্পকে অসম্পৃক্ত বাষ্প বলে। এবার আমরা তোমাদের শেষ অধ্যায় অর্থাৎ শব্দতে চলে যাব। শব্দোধ্যায় থেকে কয়েকটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলি হলো, শব্দ কী জাতীয় তরঙ্গ? শব্দ হলো স্থিতিস্থাপক অনুদৈর্ঘ্য তরঙ্গ। শব্দের কম্পাঙ্কের একক কী? শব্দের কম্পাঙ্কের একক হলো হার্জ। শব্দের তীব্রতার একক কী? শব্দের তীব্রতার একক হলো বেল। মানুষ কত ডেসিবেল তীব্র শব্দ সহ্য করতে পারে? 85 থেকে 90 ডেসিবেল। শব্দের প্রতিধ্বনির ব্যবহারিক প্রয়োগ কী? শব্দের প্রতিধ্বনির ব্যবহারিক প্রয়োগ হলো সমুদ্রের গভীরতা পরিমাপ করা। কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্নগুলি হলো, অনুদৈর্ঘ্য তরঙ্গ কাকে বলে? জড় মাধ্যমের কম্পনশীল কণাগুলির গতির সমান্তরালে তরঙ্গ গতিশীল হলে তাকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে। তরঙ্গের কম্পাঙ্ক কাকে বলে? তরঙ্গের গতিপথে অবস্থিত মাধ্যমের কোনো কণা প্রতি সেকেন্ডে যতগুলি পূর্ণ কম্পন সম্পন্ন করে তাকে তরঙ্গের কম্পাঙ্ক বলে। তির্যক তরঙ্গ কাকে বলে? জড় মাধ্যমের কণাগুলোর সমষ্টিগত কম্পনের ফলে উৎপন্ন তরঙ্গ যদি কণাগুলির গতির সঙ্গে লম্বভাবে অগ্রসর হয় তবে এই তরঙ্গকে তির্যক তরঙ্গ বলে। শ্রুতিগোচর শব্দ কাকে বলে? শব্দের কম্পাঙ্ক 20 হাজ থেকে 20,000 হাজ এর মধ্যবর্তী হলে সেই শব্দ মানুষের শ্রবণ এর অনুভূতি সৃষ্টি করে, একে শ্রুতিগোচর শব্দ বলে। শব্দের প্রতিফলন কাকে বলে? শব্দ তরঙ্গ যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমের বিভেদ তলে আপতিত হয় তখন শব্দ তরঙ্গের কিছু অংশ দিক পরিবর্তন করে আবার প্রথম মাধ্যমে ফিরে আসে, এই ঘটনাকেই শব্দের প্রতিফলন বলে। পূর্ণকম্পন কাকে বলে? কম্পনশীল বস্তুর কোনো কণার গতিপথের যে কোনো বিন্দু থেকে যাত্রা শুরু করে পুনরায় ওই বিন্দুতে একই অভিমুখে ফিরে এলে তাকে একটি পূর্ণকম্পন বলে। অনুরণন কাকে বলে? কোনো শব্দ একাধিক প্রতিফলকে বারবার প্রতিফলিত হলে ওই শব্দের একটানা অনেকগুলি প্রতিধ্বনি শোনা যায়, ফলে শব্দের রেশ অনেকক্ষণ ধরে চলতে থাকে, এই ঘটনাকে অনুরণন বলে। শব্দদূষণ কাকে বলে? পরিবেশে অবাঞ্ছিত ও কালের সহন ক্ষমতা বহির্ভূত উচ্চ ও তীক্ষ্ণতা বিশিষ্ট অস্বস্তিকর বিভিন্ন শব্দ যে ক্ষতিকর প্রভাব সৃষ্টি করে তাকে শব্দদূষণ বলে। শব্দের প্রতিধ্বনি কাকে বলে? কোনো উৎস থেকে উৎপন্ন শব্দ দূরের কোনো প্রতিফলকে প্রতিফলিত হয়ে মূল শব্দের থেকে পৃথকভাবে পুরাই শ্রোতার কানে এসে পৌঁছালে প্রতিফলিত শব্দটিকে মূল শব্দের প্রতিধ্বনি বলা হয়। এবার আমরা দুটি ব্যাখ্যামূলক প্রশ্ন দেখে নেব। প্রথমটি আছে দেখো, শব্দদূষণের দুটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। শব্দদূষণের দুটি ক্ষতিকারক প্রভাব হলো, প্রথমত হলো মানুষের কর্মদক্ষতা কমে যেতে পারে, দ্বিতীয়ত হলো শ্রবণেন্দ্রিয় নষ্ট হয় বা ক্রমাগত শব্দদূষণে কান বধির হয়ে যায়। এবার আমরা শব্দদূষণের নিয়ন্ত্রণের দুটি উপায়
জানবো। শব্দ দূষণ নিয়ন্ত্রণের দুটি উপায় হলো উৎসব অনুষ্ঠান পার্বণে জোরে মাইক বাজানো যাবে না বা শব্দবাজি বর্জন করতে হবে। দ্বিতীয়ত হলো কলকারখানায় কর্কশ শব্দ সৃষ্টিকারী যন্ত্রাদির প্রযুক্তিগত উন্নয়ন ঘটিয়ে শব্দ কমানো যায়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই।